যায়নি। চিকিৎসার জন্য হাসপাতালগুলো চিকিৎসা দিতে রাজি হচ্ছিলেন না। গুলিবিদ্ধ লেখা যাবে না এবং হাসপাতালে তারা ভর্তি করাবে না, এবং তারা দেখিয়ে দিচ্ছেন অমুক জায়গায় যান, অমুক জায়গায় যান। এবং সে সমস্ত হাসপাতালে আমি খুবই উদ্বিগ্ন ছিলাম। আমাদের নেতৃবৃন্দ রফিকুল ইসলাম বাবলু গুলিবিদ্ধ হয়েছেন, হাসনাত কাইম গুলিবিদ্ধ হয়েছেন, আমাদের কামাল পাটোয়ারি সহ অনেক নেতৃবৃন্দরা তারা গুলিবিদ্ধ হয়েছেন। আমাদের ফাইজুর রহমান মনির 38টা গুলি তার বুকে, পিঠে, চোখে এখনো পর্যন্ত গুলি নিয়ে এখনো তার চিকিৎসাটা শেষ হয়নি। অসংখ্য মানুষ, একটা নারকীয় একটা পরিস্থিতি। তারপরে এরপরে আপনারা জানেন, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা 5 তারিখে তার পরিবর্তনের পরে আমার মনে আছে আমি বক্তৃতা করছিলাম, মানে 4 তারিখে না 3 তারিখে, হাসিনার ভাগ্য এখন সুতায় ঝুলছে এবং শুধুমাত্র মুহূর্তের বাকি। তারপরে 5 তারিখে আমরা সবাই এই ঘটনার আমরা অংশীদার। খুবই দুর্ভাগ্যজনক। মুক্তিযুদ্ধের যে একটা জনযুদ্ধ ছিল, সেই মুক্তিযুদ্ধের পুরো বিষয়টাকে দল, ব্যক্তি, পরিবারের যেখানে একটা কাহিনীতে পর্যবসিত করা হয়েছিল। এবারকার গণ অভ্যুত্থানকে, গণজাগরণকে আমরা দেখছি, এটাকেও একটা অনেকে তারা তাদের মতন করে ইতিহাস তৈরি করবার চেষ্টা করছেন। ইতিমধ্যে আমি বলেছি, এটা অনেকটা রাম ছাড়া রামায়ণ লেখার একটা চেষ্টার মতন। 16 বছর এবং 36 দিনের জানবাদী যে লড়াই, এই অঞ্চলে সম্ভবত ভারতের এই উপমহাদেশের এই অঞ্চলে অন্য কোন জনগোষ্ঠীকে একটা ফ্যাসিবাদকে বিদায় দেবার জন্য এত দীর্ঘ সময়, লক্ষ লক্ষ মামলা, 1 কোটি মানুষ ঘর ছাড়া, নির্যাতিত, নিপীড়িত, এরকম একটা ত্যাগ স্বীকার করতে হয়নি। আমরা হাসিনার সরকার বিদায় নিয়েছে 1 বছর হলো। লড়াইটা ছিল বৈষম্যের বিরুদ্ধে। 1 বছর এখানে যারা এই সারিতে আছেন, আপনারা গণমাধ্যমে সবাই সাক্ষ্য দেবেন, বৈষম্যের বিলোপের ব্যাপারে কোনো উদ্যোগ নাই। বৈষম্য দূর করার জন্য কোনো কমিশন হয় নাই। কি ব্যাখ্যা অন্তর্বর্তী সরকারের? তারা কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন? লড়াইটা করেছেন বৈষম্যের বিরুদ্ধে। গত 1 বছরে বৈষম্য আরো বৃদ্ধি পেয়েছে, না খাওয়া মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, 35 লক্ষ মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে নেমে এসছে, এবং বিনিয়োগ নাই, ঘরে ঘরে হাহাকারের একটা অবস্থাটা আমরা। এবং খুবই দুর্ভাগ্যজনক, বাংলাদেশের গত 53-54 বছরের ইতিহাসে এত বড় বিশাল সমর্থন নিয়ে অতীতে আর কোন সরকার ক্ষমতায় আসেনি। কিন্তু একই সাথে আবার তাকিয়ে দেখেন, এই বিশাল সমর্থনের পরে আমাদের ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার এখন তারা রাষ্ট্র পরিচালনা করছেন। কি স্ববিরোধিতা, কি এটা দুর্ভাগ্যের জায়গাটা। আমরা 1 কাট্টা সমর্থন জুগিয়েছি। ফখরুল ভাই 5 তারিখে বঙ্গভবনে যখন আনুষ্ঠানিকভাবে মিটিং শুরু হবে, চেয়ার ছেড়ে আমার আর মান্না ভাইয়ের কাছে আসলেন, সাইফুল ভাই, আমরা এখন পরবর্তী সরকার নিয়ে কি বলবো? আমরা বলেছি, অনেকের প্রত্যাশা ছিল একটা জাতীয় সরকারের জন্য। ফখরুল ভাইয়ের সঙ্গে আলোচনা হলো, কারণ আমাদের অবস্থান ছিল হাসিনা উত্তর, একটা দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী তদারকি সরকার হবে। আমরা ধারণা করেছি 2 মাস 3 মাস, বড় জোর 4 মাস, এর মধ্যে সরকার আস্থায় নেবেন, অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা ধারণ করবেন এবং বিচার সংস্কারের মধ্য দিয়ে তারা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। কিন্তু আমরা তখন কোনো জাতীয় সরকারের আমরা সে পথে হাঁটিনি। আমরা আমাদের আগের অবস্থানে বহাল থেকেছি। 16 বছর এটা একমাত্র আন্দোলন বাংলাদেশে, যে আন্দোলন এবার বলেছে শুধুমাত্র একটা ব্যক্তি, একটা সরকারের বিদায় দেওয়া না, গোটা ব্যবস্থার একটা মৌলিক পরিবর্তন। যে ব্যবস্থা আওয়ামী লীগের মতন একটা দলকে ফ্যাসিবাদী করে, একজন ব্যক্তিকে কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, সেই ব্যবস্থার পরিবর্তনের জন্য আমরা 31 দফা রাষ্ট্র, সরকার, সংবিধান, গোটা ব্যবস্থার আমরা তার একটা গণতান্ত্রিক রূপান্তর চেয়েছি। এটাই ছিল এবারকার আন্দোলনের সবচেয়ে রাজনৈতিক, সবচেয়ে বড় একটা জায়গা। আর গুরুত্বপূর্ণ প্রশ্ন কি ছিল? হাসিনা নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দিয়েছিলেন। লড়াইটা ছিল ভোটাধিকারের, লড়াইটা ছিল গণতন্ত্রের, লড়াইটা ছিল অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের এবং ফ্যাসিবাদী ব্যবস্থার
মূলোৎপাটনের দিকে যাওয়ার জন্য। যদি এখন 1 বছরের দিকে পেছনে তাকান, আমরা এখন দেখছি 1 বছরে বাংলাদেশের, একটু তাকান, গোটা রাজনীতির ভারসাম্যের একটা গুণগত পরিবর্তন হয়েছে। আমাদের চিন্তার দিক থেকে, মতাদর্শের দিক থেকে, রাজনীতির দিক থেকে একটা দক্ষিণপন্থী চিন্তার, দক্ষিণপন্থী ভাবাদর্শের তার একটা উত্থান এখানে সংগঠিত হয়েছে এবং আমরা দেখছি। এবং তারা এই অন্তর্বর্তী সরকার, যাদেরকে কোলে পিঠে বুকে নিয়ে তারা এই জায়গাটা তারা তৈরি করছেন, অনেকে গাছেরটাও খাচ্ছেন, আবার নিচেরটাও কুড়ানোর চেষ্টা করছেন। কিন্তু দেশটা যাচ্ছে কোথায়? গোটা লড়াইটা ছিল আমরা বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্য মানে কি? কোন রাষ্ট্র তার কোন নাগরিককে রাজনৈতিক বিশ্বাস, ধর্ম বিশ্বাসের জন্য, সাংস্কৃতিক বিশ্বাসের জন্য নাগরিকের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকারের মধ্যে কোনো পার্থক্য করবে না। বাংলাদেশ কি সে পথে হাঁটতে পারছে? খুবই দুর্ভাগ্যজনক। আমরা অনেক আলোচনা করছি, কিন্তু সরকার এখনো আমরা দেখছি আমরা কিন্তু সে পথে আমরা কিন্তু ঠিক মতন এগোতে পারছি না। সেখানে আমি এখানে বিএনপির মহাসচিব আছেন এবং এই প্রায়শ্চিত্তের দায়িত্বটা আজকে প্রায় সবারই আজকে। গত 53 বছরে ভোট কেন্দ্রিক রাজনীতি, নির্বাচনী সমীকরণ করতে যে অনেক অনৈতিক, অনীতিনিষ্ঠ অবস্থান অনেকে গ্রহণ করেছেন এবং সে কারণের জন্য আজকে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্যের যে পরিবর্তন হয়েছে, এটা গভীর অনিশ্চয়তা যেখানে আজকে তৈরি হয়েছে, এর দায়ভারটা সবাইকে আজকে নেওয়া দরকার। অন্তর্বর্তী সরকার 3 থেকে 4 জন বাদ দিলে যারা সরকারের মধ্যে আছেন, গত 16 বছরে এদের অনেকেরই আমাদের আন্দোলন, গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সাথে এদের দূরবর্তী কোনো সম্পর্ক এদের ছিল না। গোটা লড়াইটা, আন্দোলনটাকে দেহে তারা ধারণ করেননি, মনস্তাত্ত্বিক ভাবে চিন্তার দিক থেকে দেহে তারা ধারণ করেনি। অনেকের কাছে ক্ষমতাটা হঠাৎ লটারি পাওয়ার মতন ব্যাপার দাঁড়িয়ে গেছে। লটারি পেলে মানুষ যেভাবে দিক বিদিক শূন্য হয়ে যায়, এত টাকা দিয়ে কি করবে, এখন তারা ক্ষমতা দিয়ে তারা কি করবেন? খুবই দুর্ভাগ্যজনক। তারা পথ তারা হারিয়ে ফেলছেন। আমি আমার কথা যেখানে এখন গুটিয়ে আনবো, আমরা বলেছি বিচারের ব্যাপারে সবাই আমরা ঐক্যমত। অনেকে বলবার চেষ্টা করছেন বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন নয়। এটা কোনো যুক্তির কথা? এটা 1 বছর পার হয়েছে, এখনো কোনো বিচার, কবে প্রথম বিচার আমরা দেখতে পাবো জানি না। সরকার বিচারের কাজটা শুরু করবেন, তারা এটাকে দৃশ্যমান করবেন, পরবর্তী নির্বাচিত সরকার তাকে তারা এগিয়ে নেবেন। এটাই তো যুক্তির কথা, এটাই তো স্বাভাবিক কথা। কেন এটাকে শর্ত আকারে হাজির করছেন নির্বাচনের আগে? এটা ওনারাও জানেন। 2 নম্বর হচ্ছে সংস্কারের ব্যাপারে সবাই আমরা ঐক্যমত। যেখানে আমরা ন্যূনতম একমত হতে পারবো, সেটাই হবে ঐক্যমতের ভিত্তি। এই জুলাই মাসের মধ্যে আমরা জুলাই সনদ স্বাক্ষর করতে চাই, যে আমরা সবাই রাজি হবে ব্যাপারে। এবং সরকারকে বলেছি কোনো তালবাহানা তো দরকার নাই, রাজনৈতিক দলগুলো ঐক্যমত কমিশনের সাথে